এই কাহিনী সমস্ত চরিত্র এবং ঘটনা সম্পূর্ণ কাল্পনিক। বাস্তবে জীবিত বা মৃত কোনো ব্যক্তি অথবা কোনো ঘটনার সাথে এর মিল থাকলে তা সম্পূর্ণ অনিচ্ছাকৃত এবং কাকতালীয়। ব্যবহৃত অপ্রাকৃত এবং অলৌকিক ঘটনাক্রম পরিবেশনার উপক্রম মাত্র। কুসংস্কারে বিশ্বাস করবেন না, কুসংস্কার ছড়াবেন না। আপনারা শুনছেন 221B হ্যারিসন রোড, বাংলার ভূত, বাংলার ভয়, উল্টোপাল্টা গল্প নয়। নমস্কার, আমি প্রত্যয়, আর আমার সাথে আছে সুমিতেন্দ্র। আজ আপনারা শুনবেন পারমিতা চ্যাটার্জির লেখা একটা গ্রাম বাংলার ভূতের গল্প, নদিয়ার ভৌতিক রাজবাড়ি। গল্প পাঠে রয়েছি আমি প্রত্যয়, এবং বিভিন্ন চরিত্রে রয়েছে আদিত্য, মধুরা, অস্মিতা, সুমিতেন্দ্র আর আমি প্রত্যয়। This video is sponsored by the members of 221B Harrison Road. সংসারে যা কিছু চোখে দেখা ও কানে শোনা যায়, সেটা মানতে বা বুঝতে খুব বেশি অসুবিধা হয়তো আমাদের হয় না। কিন্তু যা কিছু কানে শোনা যায়, কিংবা আপনার মন যাকে উপলব্ধি করতে পারে অথচ চোখে দেখা যায় না, এমন জিনিসের ক্ষেত্রে কি করবেন? তাকে আপনি না পারবেন গ্রহণ করতে বা না পারবেন সম্পূর্ণরূপে অস্বীকার করতে। এমন দোদুল্যমান পরিস্থিতিতে আপনার শরীর ও মন কেমন করে লড়াই করবে সেই অদৃশ্য শক্তির বিরুদ্ধে? সাদা রঙের বাসটা যখন বিলাসপুরে এসে থামল, তখন বেলা প্রায় 12টা। নদিয়ার এই বিলাসপুর জায়গাটা একেবারে অজপাড়াগা। কৃষ্ণনগরের রাজবাড়ি ছাড়াও যে নদিয়াতে আর একটা রাজবাড়ি আছে, সে কথা খুব কম লোকেরই জানা। অবশ্য যশে, জৌলুসে আর ঐতিহ্যে এ জায়গার কোনো তুলনাই চলে না। তবে আমাদের মতো ছাপোষা লোকের কাছে রাজবাড়ি তো রাজবাড়ি হয়। অনেককাল আগেই রাজা রাজরাদের পাট চুকে গিয়েছে, তবু এখনো এই এলাকায় এটাই একমাত্র দর্শনীয় বস্তু। সেটা অবশ্য কেবল রাজবাড়ি বলে নয়, বর্তমানে শরিকরা সকলেই প্রায় প্রবাসী। তবে সবাই মিলে একটা ট্রাস্ট বডি তৈরি করে রেখে গেছে, যার মাধ্যমে নানান রকম অনুষ্ঠান থেকে শুরু করে সিনেমা সিরিয়ালের শুটিংয়ে বাড়িটা ভাড়া দেওয়া হয়। তাতে কিছু টাকাও ওঠে, আর রাজবাড়ির পরিচর্যা নির্বিঘ্নে হয়ে যায়। এই বন্দোবস্তে উপরি লাভের ভাগিদার অবশ্য এই গাঁয়ের লোক। সিনেমার শুটিং দেখা তো আর চারটিখানি কথা নয়। কলকাতা থেকে তাদের ভাষায় ফিল্মের পার্টি এলে ভিড় করে সবাই দলে দলে শুটিং দেখতে যায়। এ যে ভারী মজার ব্যাপার। ছোট ছোট ব্যবসাও জমে। তাছাড়া সব গ্রামে তো আর হরবকত ফিল্ম পার্টি আসে না। সদরের হাই স্কুলে তাই এলাকার আর 5টা গাঁয়ের মেয়েদের চেয়ে এ গাঁয়ের মেয়েদের ঠাঁটবাটটাও একটু বেশি। আজ বিলাসপুরে কলকাতা থেকে একটা সিনেমা পার্টি এসেছে। হোমরা চোমরা তেমন কেউ নেই, ওই ছোট টেলিফিল্মের দল রবীন্দ্রনাথের লেখা কোনো একটা গল্পের শুটিংয়ের জন্য। সামনেই 25শে বৈশাখ, তাই কাজটা খুব তাড়াতাড়ি হওয়া দরকার। পরিচালক, প্রযোজক, অভিনেতা, ক্যামেরাম্যান, মেকআপ আর্টিস্ট, সাথে বড় বড় সব যন্ত্রপাতি, সে এক এলাহি ব্যাপার। কিন্তু এবার গ্রামের লোকের খুব একটা সুবিধা হলো না। পরিচালক একটু কড়া মেজাজের। তিনি রাজবাড়ির ভিতরে কাউকে ঢোকার অনুমতি দিলেন না। স্থির হলো রাজবাড়ির পিছনের দিকের 2টো তলাতেই লম্বা টানা বারান্দার ওপর সারিবদ্ধ ঘর। 2টো তলা মিলিয়ে পুরো পার্টি এগুলোতেই থাকবে। আর সামনের বাগান বিশাল পটিকো,
ঠাকুর দালান আর তার সংলগ্ন ঘরগুলো ব্যবহার করা হবে শুটিংয়ের জন্য। আজকের দিনটা নিজেদের মধ্যে একটু আলোচনা করে নিয়ে কাল থেকে শুরু হবে আসল কাজ। রাজবাড়িতে তো আর ঘরের কমতি নেই, তাই সবার জন্য আলাদা আলাদা ঘরের ব্যবস্থা। রাত তখন প্রায় 12টা বাজে। পরিচালক অমলেন্দু রায় ঘরে বসে আগামীকালের স্ক্রিপ্টটা একবার চোখ বোলাচ্ছিলেন। কাজের ব্যাপারে ভদ্রলোক একেবারে নিখুঁত, কোনো রকম গাফিলতি ওনার পছন্দ না। কাল খুব ভোরে শুরু হবে শুটিং। হঠাৎ লম্বা ফাঁকা বারান্দা আর সারি সারি পিলারগুলোতে বাড়ি খেতে খেতে একটা মিষ্টি পিয়ানোর সুর কানে এলো। ওনার এই দলে কেউ পিয়ানো বাজাতে পারে বলে তো জানা ছিল না। তাছাড়া পিয়ানোটা রয়েছে বাড়ির সামনের দিকে, দোতলার বাঁ হাতের উইংয়ের একটা ঘরে। এখন আবার সেখানে কে গেল? মনে মনে রাগ হলো তার। গজগজ করতে করতে এগোলেন সেই দিকে। একেবারে ইরেসপন্সিবল। কাজের প্রতি এদের ন্যূনতম সততা নেই। রাত জাগলে কাল আবার সেটে যেতে দেরি হয়ে যাবে, শুটিং স্টার্ট হবে না। কোনো কাণ্ডজ্ঞান নেই এদের। কেন যে এরা এই প্রফেশনে আসে কে জানে। রাজবাড়ির ঘেরা দালানের নিচের বারান্দায় এসে তিনি দাঁড়ালেন। পিয়ানোর শব্দটা আসছে দোতলা থেকে। তিনি উপরে উঠে এলেন। নির্দিষ্ট ঘরের দিকে যতই এগোচ্ছেন শব্দের তীব্রতা ততই বাড়ছে। বন্ধ দরজাটার বাইরে থেকে তিনি ডাক দিলেন, কে কে ভেতরে? আরে বাইরে বেরিয়ে এসো, কাল খুব সকাল সকাল শুট শুরু করতে হবে। আরে এত রাত জাগলে প্রবলেম হয়ে যাবে তো। আরে কি হলো, বেরিয়ে এসো। হাজার ডাকাডাকি করেও ঘর থেকে কেউ বেরোলো না। এমনকি পিয়ানোর শব্দটাও থামার নাম নেই। অমলেন্দু বাবু বেশ বিরক্ত হয়ে দরজায় ঠেলা দিলেন। লোহার কবজাগুলোতে একটা শব্দ করে খুলে গেল সেটা। ঘরের ভেতরটা খুটখুটে অন্ধকার। বারান্দার আলোটা অবশ্য কিছুটা হলেও সেই অন্ধকার দূর করতে সক্ষম হয়েছে। দরজার অপর প্রান্তে লম্বা চুলের একটি মেয়ে পেছন ঘুরে বসে একটা স্পিনেট কোচের আপরাইট পিয়ানো বাজাচ্ছে। অমলেন্দু বাবুদের গ্রুপে এমন লম্বা চুল একমাত্র তৃষার আছে। বাহ, মেয়েটা দারুণ পিয়ানো বাজায় তো। তার এই গুণের কথা তো এতদিন জানা ছিল না। অমলেন্দু বাবু সুইচ বোর্ড খুঁজে ঘরের আলোটা জ্বালালেন এবং সাথে সাথে পিয়ানোর শব্দটা থেমে গেল। তিনি দেখলেন এতক্ষণ যেখানে একটি মেয়ে বসে পিয়ানো বাজাচ্ছিল সেই জায়গাটা সম্পূর্ণ ফাঁকা। বাদ্যযন্ত্রটা কেবল খালি পড়ে আছে। নিজের কান আর চোখকে বিশ্বাস করতে মন চাইছে না। কি যেন একটা অস্বস্তি হচ্ছে। তিনি আর দাঁড়িয়ে থাকতে পারলেন না। ফিরে এলেন নিজের ঘরে। হাতঘড়িটার দিকে তাকিয়ে দেখলেন রাত্রি 1:30 বাজে। ঘরের আলোটা নিভিয়ে শুতে যাবেন এমন সময় নজর পড়ল ঘরের একটা দেওয়ালের দিকে। সেখানে পিয়ানোর ভাষায়, যাকে ওই স্টাফ নোটেশন বলে, তাতে কোনো গানের স্বরলিপি লেখা আছে। কিন্তু সেই দুপুর থেকে উনি এই ঘরে আছেন। কই, আগে তো এগুলো চোখে পড়েনি। ঘরের আলোটা জ্বালিয়েই সে রাতে তিনি ঘুমোলেন। পরের দিন সকালে নির্দিষ্ট সময় শুটিং শুরু হলো।
অমলেন্দু বাবু গতকাল রাতের ঘটনাটা সবার কাছে গোপন করে গেলেন। কাজের পরিবেশে কোনো রকম আতঙ্ক ছড়াতে তিনি নারাজ, কিন্তু আজ সকালে তিনি যে ব্যাপারটা লক্ষ্য করলেন সেটা হলো পিয়ানোটা খোলা অবস্থায় পড়ে আছে। দেখে মনে হচ্ছে কেউ বাজাতে বাজাতে হুট করেই উঠে গেছে। বেশ কিছুক্ষণ শুটিং চলার পর একটা চায়ের বিরতি। বাঙালি থাকবে অথচ চা থাকবে না, এটা সম্ভব নয়। রাজবাড়ির গাড়ি বারান্দার সামনে প্রশস্ত বাগান, চাইলে একটা মানুষ বেমালুম হারিয়ে যেতে পারে। আমাদের সিনেমার নায়িকার মানে তৃষা চায়ের কাপ হাতে নিয়ে ঘুরে ঘুরে দেখছে বাগানটা। অমলেন্দু বাবু তাকে উদ্দেশ্য করে জোরে হাঁক দিয়ে বললেন, এই তৃষা, বেশি দেরি করো না কিন্তু, তাড়াতাড়ি চলে এসো, পরের শটটা কিছুক্ষণের মধ্যেই নেব। তৃষা দূর থেকে হাত নেড়ে সম্মতি জানালো। সেদিন সম্পূর্ণ শুটিং যখন শেষ হলো তখন বেলা প্রায় 4টে বাজে। আজ যেন তৃষা একটু বেশি ভালো অভিনয় করেছে। দলের সবাই ওর প্রশংসায় পঞ্চমুখ। পরের দিন শুটিং সন্ধ্যাবেলা। সকাল সকাল ওঠার কোনো তাড়া নেই, কাজেই আজকের রাতটা একটু আনন্দ করে কাটানো যেতেই পারে। পুরনো ঠাকুর দালানেই চেয়ার পেতে বসলো সবাই। দেদার আড্ডা চলছে, সাথে চা, পকোড়া, অন্যান্য পানীয় যার যার পছন্দ। ঠাকুর ভেতরে রান্না করছে। কি ব্যাপার, তৃষাকে কোথাও দেখছি না যে? সহ অভিনেতা দীপ্ত উত্তর দিল, সারাদিন শুটিং করে টায়ার্ড, বোধহয় নিজের ঘরে গেছে। একটু আগে আমাকে বললো তো যে ওর মাথাটা নাকি খুব ধরেছে, ওষুধ টষুধ খেতে গেছে হয়তো। তুমি বরং গিয়ে একবার দেখো তো, দেখে নিয়ে এসো ওকে। আর যদি খুব শরীর টরীর খারাপ লাগে তাহলে আমাকে বলো, লোকাল ডাক্তার দেখিয়ে নেব, রিস্ক নিয়ে লাভ নেই। দীপ্ত গুনগুন করে দুকলি গান গাইতে গাইতে সিঁড়ি দিয়ে দোতলায় উঠতে যাবে, অমনি উপরে কারুর পায়ের শব্দ শোনা গেল। বোঝা গেল তৃষা নিচে নেমে আসছে। কিরে, মাথা ব্যথাটা কমেছে একটু? ওষুধ খেলি কিছু তুই? আমি তো তোকে ডাকতেই ওপরে যাচ্ছিলাম। চ নিচে চ, সবাই তোর জন্য ওয়েট করছে। মাথা ব্যথাটা এখন আগের থেকে অনেকটা ভালো। এই ওপরে একটা কাজ করছিলাম, চল যাওয়া যাক। তৃষা এসে যোগ দিল সবার সাথে। অমলেন্দু বাবু নিজে উপযাজক হয়ে খবর নিলেন তৃষার। হাজার হলেও সে এই নাটকের মূল চরিত্র। মেকআপ আর্টিস্ট সৌম্য একটু বকাটে গোছের, বয়স অল্প, তাই চরিত্রে পাগলামিটা একটু বেশি, কিন্তু হাতের কাজ খুব সুন্দর ছেলেটার। অমলেন্দু বাবু সৌম্যকে ডেকে বললেন, সৌম্য, কাল কিন্তু তৃষার মেকআপটা আজকের মতো অতটা ব্রাইট হবে না। মানুষ প্রচণ্ড কষ্টে থাকলে তার মুখে যে ছাপ পড়ে সেটা ফুটিয়ে তুলতে হবে। সৌম্য অমলেন্দু বাবুর উত্তরে কিছু একটা বলতে যাচ্ছিল, তাকে থামিয়ে দিয়ে তৃষা প্রশ্ন করল, আচ্ছা সৌম্য, তুই তো এত ভালো মেকআপ করিস, কখনো কোনো হরর মুভিতে কাজ করেছিস? করিনি তেমনটা নয়, কিন্তু ওই হাতে গোনা 2-5টা। এই নায়িকাদের কিন্তু মেকআপ ছাড়া ওই ভূতের সিনেমার পেতনিগুলোর মতোই লাগে। বলেই সে হো হো করে হাসতে শুরু করলো। সবসময় ফাজলামো করাটা সৌম্যর চরিত্রের একটা বৈশিষ্ট্য। দীপ্ত খানিকটা ধমকের সুরে বলল, এই ব্যাটা হারামজাদা, চুপ কর। বাজে কথা না বলে বরং আসার সময় তোর যে ক্যামেরাটা দিয়ে ফটো তুলছিলি সেটা দিয়ে এখানকার কয়েকটা ভালো ভালো ছবি তুলে রাখবি, বুঝলি? কথাটা তুমি মন্দ বলনি, কিন্তু ক্যামেরাটা আমার ঘরের আলমারিতে রাখা আছে। দাঁড়াও, আমি নিয়ে আসছি। সৌম্য ছুটল ঘরের দিকে। আলমারিটা সাবেকি সেকেলে, সেগুন কাঠের তৈরি 2 পাল্লার। ডান দিকের পাল্লায় আয়না বসানো। ঘরের আলোটা জ্বালিয়ে সৌম্য আলমারিটার কাছে গিয়ে দাঁড়ালো। তাদের সবার ঘরেই এরকম একটা বিরাট পেল্লায় আলমারি রয়েছে। দেখলেই বোঝা যায় যে সত্যিই একসময় রাজবাড়ি ছিল বটে। এক একটা এত লম্বা যে একটা গোটা মানুষ ভিতরে দাঁড়িয়ে থাকতে পারে।
পাল্লা দুটো খোলার আগে চারিদিকে একবার চোখ বুলালো, কারণ আলোটা জ্বালাবার সময় তার কেন জানি না মনে হয়েছিল ঘরের ভিতর থেকে কিছু একটা অদৃশ্য হয়ে গেল। নিজের চোখের ভুল ভেবে খুব একটা পাত্তা দিল না সে। আলমারির ডান দিকের পাল্লাটা খুলে সে আবার থামল। কেউ কি দাঁড়িয়ে আছে পেছনে? আলমারির পাল্লাটা খোলার সময় সামনের আয়নাটার দিকে এক ঝলক নজর পড়তেই সেরকমই মনে হলো। পেছনে ঘুরে তাকালো একবার, না, কেউ নেই সেখানে। মনে মনে নিজের উপর রাগ হলো। কি যে হচ্ছে কে জানে। কখনো ঘরের ভিতরে কেউ অদৃশ্য হয়ে যাচ্ছে, কখনো মনে হচ্ছে পেছনে কেউ দাঁড়িয়ে আছে। বাকিরা জানতে পারলে টোন টিটকেরি কাটবে তাকে নিয়ে। কিন্তু ক্যামেরাটা কোথায় গেল? জামা কাপড়ের পেছনে চাপা পড়ে যায়নি তো? হাত ঢুকিয়ে হাতড়ে হাতড়ে খুঁজতে লাগলো সৌম্য। হঠাৎ হাতের উপর একটা প্রচন্ড টান। ঠিক কেউ যেন তার হাতের পাতাটা শক্ত করে ধরে ভেতরের দিকে টানার চেষ্টা করছে। কে কে ছাড়ো, ছাড়ো বলছি, বাঁচাও, আমাকে বাঁচাও, অমলেন্দু দা, দীপ্ত, আমাকে বাঁচাও। সৌম্যর প্রচন্ড আর্তনাদের দালান থেকে সবাই ছুটে এলো দোতলার পেছন দিকের বারান্দায়, যেটার উপর ঘরগুলোতে ওরা রয়েছে। ততক্ষণে হাতের বাঁধন আলগা হয়ে সৌম্য ছিটকে পড়ে আছে মাটিতে। কি হয়েছে সৌম্য? এইভাবে চিৎকার করছিস কেন? আর মাটিতে পড়লি কি করে? বাকিরা তাকে টেনে তুলে দাঁড় করিয়েছে। সৌম্যর সমস্ত শরীর যেন ঠক ঠক করে কাঁপছে। মুখের কথা জড়িয়ে যাচ্ছে তার। নিজের হাতের পাতা দুটোকে চোখের সামনে তুলে ধরে বলল, ওই আলমারিটার ভেতরে কিছু একটা আছে অমলেন্দু দা, আপনারা আমার কথা বিশ্বাস করুন, বিশ্বাস করুন আমার কথা। আমার এই হাতটা ধরে টান ছিল ভেতর থেকে, ঠান্ডা কিছু একটা। আমি এতটুকু বানিয়ে বলছি না, প্লিজ তোমরা আমার কথা বিশ্বাস করো। আরে থামো সবাই, ছেলেটা ভয় পেয়ে গেছে আর তোমরা ঠাট্টা করছো। তোমরা না ওর কলিগ? দীপ্ত, একবার দেখো তো আলমারির ভেতরটা। দীপ্ত হেলতে দুলতে গিয়ে আলমারিটা ভালো করে দেখে নিয়ে তার মধ্যে থেকে ক্যামেরাটা বের করে বলল, না, সেরকম তো কিছুই দেখলাম না দাদা। আমার কি মনে হয় জানেন, এই ব্যাটা সৌম্য আমাদের সাথে মজা করছে বোধহয়। সারাদিন হাসি ঠাট্টা করে সবাইকে মাতিয়ে রাখে তো। দীপ্তর কথায় সৌম্য হঠাৎ যেন প্রচণ্ড রেগে গেল। উফ বাবা, ভাল লাগে না, আমি কিন্তু সত্যি বলছি। একাকি আর কি মারছি না এখানে। তোমরা কেন বিশ্বাস করছো না বলো তো আমার কথাগুলো? অমলেন্দু বাবু পরিস্থিতি সামাল দেবার জন্য বললেন, ঠিক আছে, যা হওয়ার হয়ে গেছে, এখন সবাই বাইরে চলো, এ নিয়ে আর কোনো কথা নয়। সবাই ঘর থেকে বেরিয়ে গেলে তিনি একবার আলমারিটার দিকে তাকালেন। সেদিন রাতে পিয়ানোর শব্দ, আজ সৌম্যর সাথে ঘটে যাওয়া ঘটনা, সবটাই কি মনের ভুল? আলোটা বন্ধ করে ঘর থেকে বেরিয়ে গেলেন তিনি যদি আরো একবার ফিরে তাকাতেন তাহলে দেখতে পেতেন দুটো মিশমিশে কালো হাত ভিতর থেকে আলমারির দরজাটা আবার খুলে দিল। সেদিন রাতে সৌম্যর সাথে দীপ্ত শুয়েছিল। সারাদিন শুটিং, তার উপর সন্ধ্যা থেকেই হই হুল্লোড়। সব মিলিয়ে সবাই বেশ ক্লান্ত। তাই বিছানায় পড়তেই সবাই নিদ্রা দেবীর হাতে নিজেদের একেবারে সারেন্ডার করে দিয়েছে। রাত তখন প্রায় 2টো। বিছানায় শুয়ে আছে সৌম্য আর দীপ্ত। সৌম্য, আলমারিটা খোলো।
আমাকে বেরোতে দাও। কি হলো সৌম? খুলে দাও আলমারিটা। সৌম্য প্রায় লাফ দিয়ে বিছানায় উঠে বসল। খুটখুটে অন্ধকার, দেওয়ালে শুধু নীল রঙের নাইট ল্যাম্পটা জ্বলছে। কিন্তু শব্দটা কোথা থেকে আসছে? আবার শোনা গেল সেই হাড় হিম করা কণ্ঠস্বর। কি হলো সৌম? নেমে এসো, খুলে দাও আমায়। এতক্ষণে সে বুঝতে পেরেছে শব্দের উৎস। শব্দটা আসছে আলমারির ভিতর থেকে। ভয় সৌম্যর পায়ের পাতায় যেন একদল সরীসৃপ কিলবিল করে উঠল। এই দীপ্ত, দীপ্ত তাড়াতাড়ি ওঠ, কেউ একটা আছে ঘরে, প্লিজ ওঠ একবার। একেতে ক্লান্ত শরীর, তার ওপর সন্ধ্যার সুরাপান, সব মিলিয়ে দীপ্তর ওঠার মতো পরিস্থিতিতে নেই। ঘুম জড়ানো চোখেই উত্তর দিল, কি কি হলো আবার? তো এখন ঘুমোতো, কাল সকালে দেখা যাবে। বলেই পেছনে ঘুরে সে শুয়ে পড়ল। ওকে ডাকাডাকি করা বৃথা। জড়ভরতের মতো বসে আছে সে বিছানায়। ঘরের ভেতরটা নিস্তব্ধ। নিজের নিঃশ্বাসের শব্দ যেন নিজের কানেই ধাক্কা মারছে। সৌম্যর নজর স্থির হয়ে আছে আলমারিটার দিকে। হঠাৎ একটা চিকন শব্দ করে আলমারির পাল্লাটা খুলে গেল। আবার কিছুক্ষণ পর সেটা নিজে থেকেই বন্ধ হয়ে গেল। কোনো রকম ভয়ানক পরিস্থিতি তৈরি না করে পাল্লাটা আবার বন্ধ হয়ে যাওয়াতে সৌম্য সবে একটু স্বস্তির নিঃশ্বাস ফেলতে যাবে, এমন সময় ঠিক পিছন থেকে ভেসে এলো আবার সেই কণ্ঠস্বর। আমার দিকে তাকাও, আমি তোমার পিছনে। আমার ছবি তুললে না তো? তারপর কাঁধে একটা শীতল স্পর্শ। বাকি রাতটা কিভাবে কেটেছিল মনে রইল না সৌম্যর। একদিন সন্ধ্যাবেলা অমলেন্দুবাবু আর দীপ্ত বেরিয়েছে কাছেই একটা বাজারে একটু ঘোরাঘুরি করতে। ফেরার পথে একটা চায়ের দোকানে দাঁড়ালো। দাদা 2 কাপ চা দিন তো। বাবুরা নতুন বুঝি এখানে, আগে কখনো দেখিনি তো। হ্যাঁ, আমরা কলকাতা থেকে, এই রাজবাড়িতে শুটিং চলছে, ওখানেই আছি। ও, আপনার এই ফিল্ম পার্টি। দোকানদার কেমন যেন ফ্যাল ফ্যাল করে তাকিয়ে রইল ওনার দিকে। চায়ের দাম মিটিয়ে যখন দুজনে বেরোবে তখন দোকানদার পেছন থেকে ডাক দিল, বলছি বাবু শুনছেন, আপনাদের কাজ আর কতদিন চলবে? মানে আপনারা আর কতদিন আছেন এইখানে? কম করে আরও দিন 7 কেন বলো তো? না মানে বলছিলাম বাবু, 2 দিন বাদেই অমাবস্যা, আর সেদিন রাতেই ওখানে না থাকলেই মঙ্গল। ওই দিনটা রাজবাড়িতে না থাকাই ভালো। কাজ শেষ না করে তো আর আমরা ফিরতে পারবো না। আর কথা না বাড়িয়ে আবার ফেরার জন্য পা বাড়িয়েছে। দোকানদার আবার পেছন থেকে বলে উঠল, আমার কথাটা একবার ভেবে দেখবেন বাবু, সবে একজন ফিরে গেছে, আগে থেকে সাবধান না হলে হয়তো একে একে সবাইকে ফিরে যেতে হবে। ওরা আর থামল না। তিনি চাইছিলেন না এই ধরনের কোনো কথা তার লোকজনদের কানে বেশি উঠুক, বিশেষত দীপ্তর। সৌম্য কলকাতায় ফিরে যাবার পর দীপ্ত একাই রয়েছে সেই ঘরে।
রাতে ঘর থেকে বেরিয়ে ব্যালকনিতে দাঁড়িয়ে একটা সিগারেট ধরায় দীপ্ত। সম্পূর্ণ বারান্দাটা অন্ধকার। ঘরের আলোটা দরজা দিয়ে বেরিয়ে এসে বারান্দার এক চিলতে জায়গায় পড়েছে। বাইরে নারকেল আর তাল গাছগুলোর আড়ালে অন্ধকারে গা ঢাকা দিয়েছে গোটা গ্রামটা। তাদের উপর সাদা চাদর পেতে রেখেছে আকাশটা। হ্যাঁ, সাদা। চরাচর যখন এমন ঘুটঘুটে অন্ধকারে নিমজ্জিত থাকে, তখন আকাশটাকে এই গোল চাঁদটার আলোয় এমন সাদাই দেখায়। কয়েকটা পেঁচা আর রাত চড়ার দল বিশ্রী শব্দ করে উড়ে গেল। হঠাৎ একটা কান্নার শব্দ কানে এলো দীপ্তর। এত রাতে কান্নার শব্দ? আশপাশটা একবার ভালো মতো দেখল। বাইরের দিকে তো কেউ নেই। বারান্দার দিকে চোখ ফেরাতে মনে হলো একেবারে একদম শেষ প্রান্তে কেউ একজন বোধহয় অন্ধকারে প্রায় গা মিশিয়ে দাঁড়িয়ে আছে। শব্দের উৎস সেই মূর্তি। আবার তৃষা নয় তো? এত রাতে আবার কি হলো মেয়েটা? কথাগুলো ভাবতে ভাবতে দীপ্ত এগিয়ে গেল সেদিকে, কিন্তু পৌঁছে দেখল কেউ নেই। কেবলই মিশ কালো অন্ধকার। কিন্তু কিছুক্ষণ আগেও তো এখানে কেউ একজন দাঁড়িয়েছিল। সেখানে কেউ না থাকলেও কান্নার শব্দটা কিন্তু তখনও শোনা যাচ্ছে। পাশেই তৃষার ঘর। দরজায় কান পাতল সে। হ্যাঁ, কান্নার শব্দটা ঘরের ভেতর থেকেই আসছে। মানে তার অনুমানই সত্যি। এতক্ষণ তৃষাই এখানে দাঁড়িয়ে কাঁদছিল। দীপ্ত দরজায় ধাক্কা দিয়ে তৃষাকে ডাকতে যাবে, কিন্তু হালকা ঠেলা দিতেই সেটা খুলে গেল। আর সাথে সাথে একটা পচা গন্ধ এসে ধাক্কা মারল তার নাকে। হাত দিয়ে নাক চেপে ঘরে ঢুকলো দীপ্ত। কিন্তু অবাক কাণ্ড, তৃষা তো বিছানায় অঘরে ঘুমোচ্ছে। তাহলে কান্নার শব্দটা সেটা কার? দীপ্ত পেরিয়ে এসে আরেকবার বারান্দায় দেখল কেউ নেই। কেবল সমস্ত বারান্দা জুড়ে একটা ঠান্ডা হাওয়া যেন বয়ে যাচ্ছে। অমলেন্দু বাবুর ঘরটা নিচে। হঠাৎ নিচ থেকে ওনার গলার শব্দ শোনা গেল। তৃষা, তৃষা, এত রাতে একা একা বাইরে কি করছো? আরে ঘরে যাও। অমলেন্দু বাবু তৃষাকে ডাকছে। তাহলে ঘরে বিছানায় ওটা কে? আর ওটা যদি তৃষা হয়, তাহলে বাগানে কে? দীপ্ত হুড়মুড় করে নিচে নেমে এলো। অমলেন্দু বাবুর ঘরের দরজা বন্ধ। অমলেন্দুদা, অমলেন্দুদা, দরজাটা খুলুন তাড়াতাড়ি। আমি দীপ্ত, দরজা খুলুন, দরজা খুলুন। তিনি ঘুম চোখে দরজা খুলে হাই তুলতে তুলতে বললেন, কি ব্যাপার দীপ্ত, এত রাত্রে তুমি ঘুমাওনি এখনো? না, আমি তো আপনার গলা শুনেই নিচে নেমে এলাম। শুনলাম যে আপনি তৃষাকে ডাকছেন। আরে তুমি কি পাগল হয়ে গেছো? আমি তো বিয়ে করে ঘুমাচ্ছিলাম। আমি এত রাত্রে কেন তৃষাকে ডাকতে যাবো? কি বাইরে নাকি? ও, কিন্তু আমি যে স্পষ্ট শুনলাম আপনি ডাকছিলেন। ওদিকে তৃষা তো নিজের ঘরে ঘুমোচ্ছে। তোমার ঘুমের দরকার দীপ্ত, তুমি যাও নিজের ঘরে গিয়ে ঘুমাও, মাথাটা ঠান্ডা করো। কিন্তু যাও গিয়ে ঘুমো। দীপ্তর চেঁচামেচির চোটে অনেকগুলো ঘরেরই দরজা খুলে কিছু উৎসুক মুখ বেরিয়ে এসেছিল। দীপ্ত আর কথা না বাড়িয়ে চলে যেতে তারাও যেন ভয়ে ভয়ে যে যার ঘরের দরজা বন্ধ করে দিল। ওর কথাগুলো সকলেই শুনেছে, তাই বোধহয় এ রাতে আর কেউ বেরোতে খুব একটা সাহস করল না। মনের মধ্যে একরাশ প্রশ্ন নিয়ে দীপ্ত সিঁড়ি দিয়ে উঠে গেল।
এদিকে অমলেন্দু বাবুর ঘরের দরজা খুলে যে মানব মূর্তি এতক্ষণ কথা বলছিল সেটা মুখে একটা বাঁকা হাসি টেনে যেন ঘরের অন্ধকারের মধ্যে চুপচাপ মিলিয়ে গেল। দরজাটাও ধীরে ধীরে নিঃশব্দে বন্ধ হয়ে গেল। এদিকে ঘরের ভিতরের অ্যাটাচ বাথরুম থেকে বেরিয়ে অমলেন্দু বাবু বিছানায় এসে আবার নির্বিঘ্নে ঘুম দিলেন। দোতলার বারান্দা পেরিয়ে ঘরে ঢোকার সময় বাড়ির পেছন দিকে ঝোপ জঙ্গলের ঢাকা জায়গাটাতে চোখ পড়তেই দীপ্ত দেখল সাদা বেঞ্চিটাতে তৃষা বসে আছে। সন্ধ্যার বেগুনি শাড়িটাও তখন তার গায়ে। বাকিটা রাত কিভাবে কেটে গেল কিছুই বুঝতে পারেনি দীপ্ত, ঠিক যেইভাবে সৌম্য বুঝতে পারেনি সেইভাবে। পরের দিন সকালে যখন তাকে বাগান থেকে পাওয়া যায় তখন সে যেন এক জড়ভরত। না নিজে কোনো কথা বলে, না কারোর কোনো কথার উত্তর দেয়, শুধু সবার দিকে স্থির দৃষ্টি নিয়ে তাকিয়ে থাকে। অমলেন্দু বাবুর মাথায় যেন আকাশ ভেঙে পড়ার মতো অবস্থা। যে ছেলেটা কাল পর্যন্ত সুস্থ ছিল আজ তার এই পরিস্থিতি হয় কি করে? তাছাড়া শুটিংয়ের বেশিরভাগ অংশ হয়ে গেছে। এখন যদি মাঝপথে সব বন্ধ করে দিতে হয় তাহলে প্রচুর টাকার ক্ষতি হয়ে যাবে। অনেকের মুখেই তিনি কাল রাতে ব্যাপারটা শুনলেন। তিনি তো কাউকে দরজা খুলে দেননি। কি বলছে এটা? সবাই তো একসাথে আর মিথ্যা কথা বলবে না। এই পরিস্থিতিতে নিশ্চয়ই কেউ প্র্যাকটিক্যাল যোগ করছে না। নিজের মনের দ্বন্দ্বটা নিজেই ঢোক গিলে স্রেফ চেপে গেলেন তিনি। একই সৌম্য আর দীপ্তর এই ভয়ানক পরিস্থিতিতে পুরো টিম যেন নড়ে চড়ে বসেছে। সবার কথা মাথায় রেখে অমলেন্দুবাবু ফিরে যাওয়ার সিদ্ধান্ত নিলেন। শুটিং অসময়ে আগেভাগে প্যাক আপ হয়ে গেল। টিমের সবাইকে মালপত্র গুছিয়ে বাসে তুলতে বললেন। কিন্তু খবর পাওয়া গেল এখান থেকে হাই রোডে ওঠার যে রাস্তা সেখানে মেরামতির কাজ চলছে। কাজেই দুদিন বাস তো দূরের কথা, একটা সাইকেলও পার করা যাবে না। কিন্তু আজ যদি এখান থেকে না বেরোনো যায় তাহলে আরো বিপদ। কাল অমাবস্যা। কথাটা মনে পড়তেই অমলেন্দুবাবুর মন কেমন যেন কু গাইতে শুরু করল। আর এক মুহূর্ত দেরি না করে তিনি ছুটে গেলেন গ্রামের সেই চায়ের দোকানে। ওই লোকটার কাছ থেকে জানতেই হবে কেন সে তাদের অমাবস্যার রাতে থাকতে বারণ করেছিল। আরে বাবু, আসুন আসুন, চা খাবেন তো? আরেক বাবুকে দেখছি না তো, আজ বুঝি উনি আসেননি? না, আজ আসেনি, শরীরটা একটু খারাপ হয়েছে। শরীরের আর কি দোষ বলুন? কখনো রোদ তো কখনো বৃষ্টি, ঘরে ঘরে একই অবস্থা। আচ্ছা, আপনি সেদিন অমাবস্যার কথা কি বলছিলেন বলুন তো? ওসব কথা এখন থাক বাবু, আপনারা তো দুদিন বাদে চলেই যাবেন। আপনি যা বলার যদি একটু স্পষ্ট করে বলেন তাহলে খুব ভালো হয়। ব্যাপারটা আমার জানা দরকার। অমলেন্দুবাবু সৌম্য আর দীপ্তর সাথে ঘটে যাওয়া ঘটনাগুলো যতটুকু জানতেন সবটাই বললেন। সব কথা শুনে একটা দীর্ঘশ্বাস ছেড়ে দোকানদার বলল, নিন চাটা ধরেন, বসেন, আমি বলছি। বেশ কয়েক বছর আগে একবার গানের মেলা হয়েছিল ওই রাজবাড়িতে। নানান রকম গানের শিল্পীরা এসেছিলেন বিভিন্ন জায়গা থেকে। প্রায় 3 দিন ধরে চলেছিল সেই মেলা, সাথে খাওয়া দাওয়ারও ব্যবস্থা ছিল। মেলা শেষের দিন ঘটল এক
ভারী সাংঘাতিক ঘটনা। ওনাদের মধ্যে একজন মহিলা আর্টিস্ট মারা যান। কেন মারা গেলেন, কিভাবে মারা গেলেন কেউ বুঝতে পারল না। পুলিশ এসেও কিছু খুঁজে পেল না। বডি কলকাতায় পাঠিয়ে দেওয়া হলো, ল্যাটা চুকে গেল। তারপর থেকে যারাই ওখানে আসে তাদের সাথেই কোনো না কোনো ঘটনা ঘটে। অমলেন্দু বাবু রাজবাড়িতে ফিরে আসার পথে তিনি মনে মনে স্থির করলেন, অমাবস্যার আগে যখন কোনো মতেই কলকাতা ফিরে যাওয়া সম্ভব নয়, তখন অন্ততপক্ষে কাল রাতের জন্য সবাইকে একবার সাবধান করে দেওয়া দরকার। প্রয়োজন পড়লে কাল রাতটা সবাই মিলে একসাথে নিচের হল ঘরে কাটাবে। তিনি ফিরে গিয়ে তার গোটা পার্টিকে এক জায়গায় ডেকে সমস্ত ঘটনা খুলে বললেন। সবাই ওনার প্রস্তাবে রাজিও হয়ে গেল। আজ অমাবস্যা। সকাল থেকেই প্রচণ্ড বৃষ্টি। সবার মনে একটা কি হয় ভাব। ছোটখাটো কোনো সাধারণ শব্দ কানে এলেও সবার চোখ মুখের যা অবস্থা সেটা দেখার মতো। কাজ বন্ধ, সবার মাথায় দুশ্চিন্তাগুলো বেশি আশকারা পাচ্ছে। ক্রমে সকাল পেরিয়ে বিকেল, আর বিকেল পেরিয়ে রাত নামলো রাজবাড়িতে। হলঘরে আসার জন্য কাউকে আর আলাদা করে আমন্ত্রণ জানাতে হলো না। সবাই নিজের দরকারি টুকটাক জিনিসপত্র নিয়ে হলঘরে এসে জুটেছে। শেষে ঢুকলেন অমলেন্দুবাবু নিজে। তখন রাত প্রায় 8টা বাজে। রাতের খাবার, জল সবকিছুরই ব্যবস্থা রয়েছে এই ঘরে। অমলেন্দুবাবু সবার দিকে একবার চোখ বুলিয়ে নিয়ে কপালে ভাঁজ ফেলে বললেন, এ কি, সবাইকে দেখছি, কিন্তু তৃষা কোথায়? সে এখনো আসেনি কেন? নতুন করে আবার কোনো বিপদ না ঘটিয়ে দেখছি মেয়েটা ছাড়বে না। তোমরা সবাই এখানেই থাকো, আমি ডেকে আনছি ওকে, কেউ বাইরে যাবে না কিন্তু। অমলেন্দুবাবু তৃষার ঘরে এসে ঢুকলেন। কেমন যেন একটা বিশ্রী পচা গন্ধে ভরে আছে ঘরটা। জানালাগুলো সব বন্ধ। মিটিমিটি ঘোলাটে হলদে আলোটা জ্বলছে ঘরে, কিন্তু তৃষা কোথায়? তৃষা, তৃষা, তুমি কোথায়? কথাটা বলার পর তিনি খেয়াল করলেন তৃষার ঘরে লাগোয়া বাথরুমটা থেকে জলের শব্দ শোনা যাচ্ছে। তৃষা বাথরুমে, তাই হয়তো সাড়া দিতে পারছে না। তিনি সেই দিকে উদ্দেশ্য করে আবার বললেন, ও ঠিক আছে, তুমি তাড়াতাড়ি নিচে চলে এসো, আমরা সবাই ওখানেই আছি, দেরি করো না কিন্তু। কথা শেষ করে তিনি ঘর থেকে বেরোতে যাবেন, এমন সময় তৃষার ঘরের আলমারির একটা পাল্লা খুলে গেল। পেল্লায় লম্বা সেকেলে আলমারিটার ভিতরে দাঁড় করিয়ে রাখা আছে তৃষার বাসি মৃত শরীরটা। সেটারই দুর্গন্ধে ভরে উঠেছে সমস্ত ঘরটা। তাহলে এতদিন ধরে যার সাথে সবাই রয়েছে সে কে? সে কি তৃষা নয়, অন্য কেউ? সৌম্যর সাংঘাতিক ঘটনার পরও কেন তৃষা সবাইকে বুঝিয়ে সুঝিয়ে কলকাতা ফিরে যেতে দেয়নি, সেটা এতক্ষণে ধীরে ধীরে পরিষ্কার হতে শুরু করেছে। সেটা আদৌ তৃষা ছিলই না। সবকিছু কেমন যেন গন্ডগোল হয়ে যাচ্ছে ওনার। তিনি ছুটে নেমে এলেন নিচে। হল ঘরে ঢুকে এই ঘরের ওই বিরাট বিরাট দরজার পাল্লাগুলো সপাটে বন্ধ করে দিলেন। হাঁপাতে হাঁপাতে প্রায় উদ্ভ্রান্তের মতো বাকিদের চারপন্নায় অবাক করে দিয়ে কোনো রকমে বলতে লাগলেন, তৃষা, তৃষা নেই, মারা গেছে। আজ নয়, বেশ কিছুদিন আগেই আমি তার বডিটা এইমাত্র উপরে দেখে এসেছি। ওনার মুখের কথায় ঘরের ভেতরে যেন বাজ পড়ল।
যদিও আজ বিকেল থেকে বাইরে প্রকৃতির অবস্থা একেবারেই ভালো নয়। বৃষ্টি হয়েই চলেছে। বিশাল হলঘরের এক কোণায় গুটিসুটি মেরে বসল সবাই। এত বড় ঘরে ক্ষীণ একটা টুমের আলোয় কিছুই হচ্ছে না। এদিকে শুটিংয়ের সব লাইট প্যাকিং করা হয়ে গেছে। কারোর মুখে কোনো কথা নেই। সবার জীবনই এখন মৃত্যুর মুখে দাঁড়িয়ে আছে। বাইরে বৃষ্টি আর মাঝে মাঝে বাজের শব্দে যেন পরিবেশ আরো ভয়ানক হয়ে উঠেছে। হঠাৎ হলঘরের সামনের বারান্দায় একটা শব্দ হলো। কারোর পায়ের শব্দ। সেটা ক্রমশ এগিয়ে আসছে হলঘরের দিকে। বড় দরজাটার ঠিক বাইরে এসে থেমে গেল শব্দটা। সবার দৃষ্টি স্থির হয়ে আছে দরজার দিকে। বাইরে থেকে কোনো অদৃশ্য হাত কখন সেটা খুলে এসে দাঁড়াবে সামনে, কিন্তু দরজা খুলল না। তার বদলে কানে এই প্রেতপুরীর অতল গভীর থেকে যেন ভেসে এলো সেই পিয়ানোর শব্দটা। ভয়ের মধ্যেও সবাই মনে মনে এতটুকু সান্ত্বনা পেল যে বিপদ তাদের ঘরে ঢোকেনি। সেই আতঙ্কের হাত থেকে উপশম মাত্র তাৎক্ষণিক। আচমকা তাদের উল্টো দিকের হলঘরের আরেক কোণায় রাখা আরাম কেদারাটা একবার দুলে উঠল। মনে হলো কেউ যেন এসে বসলো ওটাতে। উঁচু সিলিং থেকে ঝোলা বাল্বটা একবার মিটমিট করে উঠল, আর দেখা গেল ওই আরাম কেদারায় বসে থাকা একটা মূর্তির ছায়া পড়েছে দেওয়ালে। কিন্তু সশরীরে তো কেউ বসে নেই। গুনগুন করে কি যেন একটা গানের সুর ভেসে আসছে সেদিক থেকে। কে কে ওখানে? কোনো কথা নয়, গান শোনাবো তোমাদের আজ। আমি গাইবো, তোমরা শুনবে। কেউ যদি কোনো শব্দ করো তাহলেই বিপদ, বুঝেছ? সকলের যেন বুক ফেটে যাচ্ছে, কিন্তু তাও খুব কষ্টে মুখ বন্ধ করে বসে রয়েছে তারা। এমন ঘটনা বইয়ের পাতায়, সিনেমার পর্দায় তারা বহুবার দেখেছে। তারা নিজেরাই তো সিনেমার জগতের লোক। কিন্তু আজ যেন সচক্ষে এ দৃশ্য দেখেও তারা কেউ মেনে নিতে পারছে না। ঘরের মধ্যে শুরু হলো গুনগুন করে গানের সুর। হঠাৎ দীপ্ত, যে নাকি দুদিন কোনো কথা বলেনি, প্রায় পাথরে পরিণত হয়েছে, লাফ দিয়ে ছুটে পালানোর চেষ্টা করলো দরজা দিয়ে। বাকিরা কিছু করে ওঠার আগেই দরজার কাছ থেকে প্রায় উড়ে এসে ছিটকে পড়লো বিপরীত দিকের দেওয়ালে। অমলেন্দু বাবু তাড়াতাড়ি উঠে গিয়ে দীপ্তকে তুললেন। চিৎকার করে বলতে শুরু করলেন, কি চাও তুমি? কেন করছো আমাদের সাথে এরকম? আমি সবাইকে নিয়ে এখানে এসেছি, যা করার তুমি আমাকে করো। ওদেরকে কেন বিরক্ত করছো? ওদের কোনো ক্ষতি করো না। কথা শেষ না হতেই ওনার কাঁধে একটা স্পর্শ অনুভব করলেন। ধীরে ধীরে সেই স্পর্শ এগোতে শুরু করলো কণ্ঠনালীর দিকে। সেই অশরীরই এবার চোখের সামনে ধরা দিয়েছে। দীর্ঘদিনের অযত্নে চুলে চড় ধরেছে। চোখের চাহনি ঘোলাটে, ঠোঁটের বাঁকা হাসি টেনে সে তাকিয়ে আছে অমলেন্দু বাবুর দিকে। তিনিও কেমন যেন বাহ্য জ্ঞানহীন দৃষ্টি দিয়ে তাকিয়ে রইলেন সেই অশরীরীর চোখের দিকে। ঘরে বসে থাকা গোটা শুটিং পার্টিটা যেন ভয়ে পাথর হয়ে গেছে। একটা চোখের পাতা পড়ছে না, একটা কথাও সরছে না, এক চুলও নড়তে পারছে না কেউ। বিরাট দরজাটা আপনা আপনি খুলে গেল। বাইরে তুমুল বৃষ্টি হচ্ছে। খোলা দরজা দিয়ে ধীরে ধীরে প্রায় হাওয়ায় ভেসে বেরিয়ে গেল সেই প্রেত মূর্তি।
তাকে অনুসরণ করতে করতে একটা যান্ত্রিক পুতুলের মতো বেরিয়ে গেলেন অমলেন্দু বাবুও। কেউ টু শব্দ করার সাহস পর্যন্ত পেল না। সেই বিদেহী ওনাকে ঘর থেকে বের করে ঘরের দরজাটা আপনা থেকে বন্ধ হয়ে গেল। বাকিরা বন্ধ রইল ঘরটাতে। তারা কেউ জানে না সেই অদৃশ্য শক্তি অমলেন্দু বাবুকে কোথায় নিয়ে যাচ্ছে বা তার কি পরিণতি হতে চলেছে। বেশ কিছুক্ষণ সব শান্ত। তারপর আবার শোনা গেল সেই পিয়ানোর শব্দ। এবার তার তীব্রতা ও গতি আগের থেকে বহুগুণ বেশি। মনে হচ্ছে সমস্ত রাজবাড়ির প্রতিটা আনাচে কানাচে খিলানে গম্বুজে প্রতিধ্বনিত হচ্ছে সেই সুর। সেই সুরে কোনো মধুরতা নেই, আছে নটরাজের নৃত্যলীলার ছন্দ। এই সুর কান দিয়ে ঢুকে মনে আলোড়ন জাগায় না, বরং মস্তিষ্কে প্রলয় সৃষ্টি করে। বিরামহীনভাবে একটানা বেজে চলেছে সেই সুর। সুরের একঘেয়েমিতে চোখে ঘুম নামছে সবার। ভোরের আলো জানালা দিয়ে ঘরে পড়তেই একে একে চোখ মেলে চাইল সবাই। কাল রাতের আতঙ্ক এখনো সবার চোখে মুখে বিদ্যমান। কিন্তু অমলেন্দু বাবু, তিনি কোথায়? সবাই একসাথে ছুটল পিয়ানোর ঘরের দিকে। দরজার সামনে পৌঁছে থমকে দাঁড়িয়ে পড়ল সবাই। এই দৃশ্যের অভিঘাতে চোখের জল বাঁধ মানে না। অমলেন্দু বাবু অচেতন অবস্থায় পড়ে আছেন পিয়ানোর উপরে। দু হাতে আঙুল থেকে রক্তের ধারা শুকিয়ে আছে পিয়ানোর সাদা রিডগুলোর উপরে। সবাই মিলে ওনাকে স্থানীয় হাসপাতালে ভর্তি করল। খানিকটা সুস্থ হলে কলকাতায় ফিরে এলো সবাই। উনি যে প্রাণে বাঁচবেন কেউ আশা করেনি। হয়তো তিনি বাঁচতেনও না। অমলেন্দু বাবুর মুখ থেকেই জানা গেছিল যে তৃষা যে ঘরে ছিল সেখানেই ওই মহিলা বহু আগে অনুষ্ঠান করতে এসে রাত কাটিয়েছিলেন। তার আকস্মিক মৃত্যুর পর থেকেই ওই ঘরে অন্য কারোর উপস্থিতি সে পছন্দ করে না, বিশেষ করে কোনো মহিলার। এটাই একমাত্র তৃষার মৃত্যুর কারণ। আপনারা শুনলেন পারমিতা চ্যাটার্জির লেখা নদিয়ার ভৌতিক রাজবাড়ি। আমাদের সকল মেম্বার্সদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সাপোর্ট করার জন্য। সোনিয়া ডি দত্ত, সৈকত ভূঁইয়া, শেখ শামসুদ্দিন, সারা এডেন, মোহাম্মদ ওয়াসিম খান, বিদিশা মুখার্জি, জয়নাল মল্লিক, ট্র্যাভেল উইথ এমটিভি রাইডার, কুনাল রয়, সমৃদ্ধা দাস, দ্য বং বয়, সঞ্চিতা সরকার, AR এন্টারটেন রাজবংশী, দীপায়ন ঘোষ, রিয়া সাহা, সোমনাথ মণ্ডল, সন্দীপন কোলে, সৌভিক দাস, শুভম মণ্ডল, ঋষভ মণ্ডল, মঞ্জুর লস্কর, বাপ্পা মাঝি, ওয়ান্ডারার কমিউনিটি, রোহিত প্রধান, জয়ন্ত ঘোষ, ইন্ড এক্স বুদ্ধদেব, কুশ মণ্ডল, রোশনি 14, লেটস বিগন, দীপায়ন মাহাতো, শুভজিৎ বসাক, কুমার গৌরব চক্রবর্তী অফিসিয়াল, PS, অগ্নিম বক্সি, প্রদীপ রয়, হরিদাস কীর্তনিয়া, অভিজিৎ ভাকাত, ফোর্ট ব্রিট ফ্লিন্স, সায়ন পাল, অয়ন সাহা, নীলকান্ত বেড়া, আরিফ মণ্ডল, অঙ্কন, প্রদীপ পাত্র, অভিন্না সিংহ রায়, সুব্রত জানা, দেবাশিস ভাবুক, এলোরা দত্ত রয়, SK আলিম, আরিফা খাতুন, রাজা সায়েদ, সুমনা রয়, অমলেন্দু পাত্র, ইটস প্রতাপ, সুমন গেমিং, অন্বেষা পল, সাবিনা ইয়াসমিন। বিগ থ্যাংক ইউ সবাইকে এভাবে আমাদের পাশে থাকার জন্য। মেম্বার্সদের জন্য আমরা খুব তাড়াতাড়ি একটা কন্টেন্ট নিয়ে আসছি। আর কে কোথা থেকে শুনছেন, কিভাবে শুনছেন, কখন শুনছেন অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন, এবং গল্পটা কেমন লাগলো তাও কমেন্ট করে জানাবেন। তাহলে দেখা হচ্ছে পরের এপিসোডে।
শুনতে থাকুন 221B হ্যারিসন রোড, বাংলার ভূত বাংলার ভয়, উল্টো পাল্টা গল্প নয়।